ভারতের বিরুদ্ধে একটা বিশাল আন্তর্জাতিক ষড়যন্ত্র ফাঁস হয়েছে, কিন্তু ভাববেন না এটা শুধু কয়েকজনকে গ্রেফতার করার মামুলি ঘটনা, একদমই না। এই ঘটনাটা আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে যুদ্ধের নিয়মকানুন এখন কতটা বদলে গেছে আর ভারত ঠিক কী ধরনের নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে। একটু ভাবুন তো, সময়টা মার্চ ২০২৬। ভারতের বিভিন্ন বিমানবন্দরে একটা চাপা উত্তেজনা, বিভিন্ন এজেন্সিকে নিয়ে একটা বড়সড় অপারেশন চলছে, কিন্তু সবকিছু হচ্ছে একদম নিঃশব্দে, চূড়ান্ত গোপনীয়তার মধ্যে। আর তারপরেই খবরটা ব্রেকিং নিউজ হয়ে সামনে এলো। ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি মানে এনআইএ ঘোষণা করল যে তারা দেশের বিরুদ্ধে একটা অঞ্চন বড় ষড়যন্ত্র বানচাল করে দিয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘোষণায় সারা দেশে তোলপাড় শুরু হয়ে যায়। তো কারা ছিল এই ষড়যন্ত্রের পেছনে? শুনলে অবাক হবেন, একজন আমেরিকান নাগরিক ম্যাথিউ অ্যারন ভ্যান ডাইক আর তার সাথে ৬ জন ইউক্রেনীয়। এদেরকে কলকাতা, লখনৌ আর দিল্লি মানে দেশের বড় বড় এয়ারপোর্ট থেকে ধরা হয়েছে। আর এদের বিরুদ্ধে যে ধারায় মামলা হয়েছে সেটা হলো ইউএপিএ, ভারতের সবচেয়ে কড়া সন্ত্রাসবিরোধী আইনগুলোর একটা। এতেই বোঝা যায় ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ। চলুন এবার একটু গভীরে যাওয়া যাক, এই ষড়যন্ত্রের জালটা ঠিক কতটা ছড়িয়েছিল, তদন্তকারীরা ঠিক কি অভিযোগ করছেন এদের বিরুদ্ধে। এদের কাজের ধরনটা কিন্তু ছিল একেবারে সিনেমার মতো। প্রথমে সাধারণ পর্যটকের বেশে ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে এন্ট্রি, তারপর কোনো রকম পারমিট ছাড়াই সোজা চলে যাওয়া মিজোরামের মতো একটা সংবেদনশীল জায়গায়। আর এর পরের ধাপটা তো আরও মারাত্মক, অবৈধভাবে বর্ডার ক্রস করে মায়ানমারে ঢোকা আর সেখানে সশস্ত্র গ্রুপগুলোকে ট্রেনিং দেওয়া। পুরো বিষয়টাই ছিল একটা নিখুঁত সুপরিকল্পিত অপারেশন। কিন্তু প্রশ্নটা হলো, ওরা ঠিক কী শেখাচ্ছিল? ভাবছেন সাধারণ বন্দুক চালানো? না, একদমই না। এটা ছিল ২১ শতকের যুদ্ধ। তারা ট্রেনিং দিচ্ছিল ড্রোন ওয়ারফেয়ারের, মানে কিভাবে ড্রোন ওড়াতে হয়, পার্টসগুলো জুড়ে কিভাবে একটা ড্রোন বানাতে হয়, এমনকি শত্রুর ড্রোনকে জ্যাম করে দিতে হয়। শুধু তাই না, ইউরোপ থেকে বেআইনিভাবে ড্রোন আনার পুরো লজিস্টিক্সও তারাই দেখছিল। বুঝতেই পারছেন, এটা কোনো সাধারণ ট্রেনিং ছিল না, এটা ছিল আস্ত একটা ছোটখাটো বিদ্রোহী এয়ারফোর্স খড়া করার প্ল্যান। আর এটাই হলো সবচেয়ে চিন্তার কারণ। এই ট্রেনিংয়ের আসল টার্গেট ছিল মায়ানমারের সেই সব গ্রুপ যারা ভারতের উত্তর পূর্বের নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোকে সরাসরি সাপোর্ট দেয়। সোজা কথায় বললে এটা ছিল ভারতের সার্বভৌমত্বের উপর একটা সরাসরি আঘাত করার চেষ্টা। আচ্ছা, চলুন এবার বিষয়টাকে আরেকটু বড় ক্যানভাসে দেখি। শুধু এই একটা ঘটনাই ভারতের নিরাপত্তার জন্য কেন এত বড় একটা ব্যাপার, আর কেনই বা এই উত্তর পূর্বাঞ্চল বারবার বিদেশি শক্তির টার্গেট হয়? এই ধরনের ষড়যন্ত্র বুঝতে হলে আমাদের প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ ব্যাপারটা বুঝতে হবে। এর মানে কি? মানে হলো একটা দেশ নিজে সরাসরি যুদ্ধ না করে অন্য কোনো দেশের ভেতরের কোনো গ্রুপকে অস্ত্র, টাকা বা ট্রেনিং দিয়ে নিজের কাজ হাসিল করে। এতে সাপও মরে, লাঠিও ভাঙে না, ওদের ঝুঁকিও কম, খরচও কম। ভারতের উত্তর পূর্বের এই ম্যাপটা দেখলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। এই যে লাল লাইনগুলো দেখছেন, এগুলো অস্ত্র পাচারের রুট, আর সবুজ ডটগুলো হলো জঙ্গি গোষ্ঠীগুলোর আস্তানা। এইরকম একটা জটিল আর অস্থির পরিস্থিতি বাইরের শক্তিগুলোকে ষড়যন্ত্র করার সুযোগ করে দেয়। একটা কথা কিন্তু আমাদের মনে রাখতে হবে, বাইরের কোনো শক্তি এসে শূন্য থেকে সমস্যা তৈরি করতে পারে না। তারা আসলে দেশের ভেতরে থাকা পুরনো কোনো সমস্যা, কোনো বিভেদ বা দুর্বলতাকে কাজে লাগায়। সোজা কথায় তারা শুধু জ্বলন্ত আগুনে ঘি ঢালার কাজটা করে। এত বড় একটা ঘটনা আর তার কোনো আন্তর্জাতিক প্রতিক্রিয়া হবে না, তা তো হয় না। চলুন দেখি এই গ্রেফতারের পর বিভিন্ন দেশের সরকারি ভাষ্য কী ছিল। দেখুন, এখানে দুটো একেবারে আলাদা গল্প শোনা যাচ্ছে। একদিকে ভারত মানে এনআইএ তথ্য প্রমাণ দিয়ে গুরুতর অভিযোগ করছে, আর অন্যদিকে ইউক্রেন বলছে তারা নাকি এই বিষয়ে কোনো সরকারি খবরই পায়নি। তারা তাদের নাগরিকদের সাথে দেখা করার দাবি জানাচ্ছে, আর কিছু মিডিয়া রিপোর্টকে তো সরাসরি ভিত্তিহীন আর উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিচ্ছে। চলুন এবার এই নির্দিষ্ট ঘটনা থেকে একটু সরে এসে আধুনিক যুদ্ধের যে বৃহত্তর ছবিটা বদলে যাচ্ছে সেদিকে তাকাই। এই ঘটনাটা আসলে বিশ্বজুড়ে যুদ্ধের নতুন নিয়মগুলোকেই আমাদের সামনে তুলে ধরে। আজকের দিনে যুদ্ধ মানেই ড্রোন, আর কেনই বা হবে না? একটা যুদ্ধবিমানের খরচের তুলনায় ড্রোনের খরচ তো কিছুই না। কোনো পাইলটের জীবনের ঝুঁকি নেই, অথচ টার্গেটে আঘাত করতে পারে একেবারে নিখুঁতভাবে। এর ফলে কি হচ্ছে? ছোট ছোট জঙ্গি গোষ্ঠীগুলো এখন এমন সামরিক ক্ষমতা পেয়ে যাচ্ছে যা একসময় শুধু বড় বড় দেশের সেনাবাহিনীর কাছেই থাকত। এর বাস্তব উদাহরণ তো আমাদের চোখের সামনেই আছে। দেখুন, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সাধারণ ড্রোন ব্যবহার করে আমেরিকার মতো সুপার পাওয়ারের যুদ্ধজাহাজে হামলা করে দিচ্ছে। আবার ইউক্রেনের যুদ্ধ দেখুন,
দোকানে যে ড্রোন কিনতে পাওয়া যায় সেগুলোর সাথে গ্রেনেড জুড়ে দিয়ে মারাত্মক অস্ত্র বানিয়ে ফেলা হচ্ছে। প্রযুক্তি যেন যুদ্ধের ময়দানকে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। কিন্তু আজকের দিনে যুদ্ধ বা হুমকি শুধু বোমাগুলিতেই সীমাবদ্ধ নেই। আসল লড়াইটা এখন অন্য একটা লেভেলে চলে গেছে। আধুনিক যুদ্ধক্ষেত্র এখন আর মাটি, জল বা আকাশে নেই। আসল যুদ্ধটা এখন হচ্ছে আমাদের আপনার ফোনে স্ক্রিনে, সোশ্যাল মিডিয়া ফিডে। একটা ভুয়ো খবর ছড়িয়ে দাঙ্গা লাগিয়ে দেওয়া, সাইবার অ্যাটাক করে দেশের পাওয়ার গ্রিড বিকল করে দেওয়া বা ডিপ ফেক ভিডিও বানিয়ে সমাজে বিভেদ তৈরি করা। বিশ্বাস করুন, এই অস্ত্রগুলো মিসাইলের চেয়ে কোনো অংশে কম খতরনাক নয়। ইনফরমেশন ওয়ারফেয়ারই এখন আসল যুদ্ধ। তাহলে সব শেষে প্রশ্নটা এটাই দাঁড়ায়, যখন টেকনোলজি যুদ্ধকে এত সস্তা আর সহজ করে দিয়েছে, তখন একটা দেশ নিজেকে বাঁচাবে কিভাবে? যখন আপনার শত্রু কোনো বিশাল সেনাবাহিনী নয়, বরং হাতে একটা ড্রোন আর মনে একরাশ ক্ষোভ নিয়ে বসে থাকা কয়েকটা লোকের একটা ছোট গ্রুপ, তখন আপনার ডিফেন্স স্ট্র্যাটেজিটাই বাকি হবে। এটাই হয়তো একবিংশ শতাব্দীতে আমাদের জাতীয় নিরাপত্তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।